এগুলো তুমি হয়তো ভুলে গিয়েছো বা হয়তো কোনোটা প্র্যাকটিসের মধ্যে থেকে বাদ হয়ে গেছে, এগুলো যেন আবার মনে পড়ে যায়, আবার যেন সবকিছু পড়াশোনার মধ্যে চলে আসে। এই জন্যই আমাদের আজকের ক্লাসে তাহলে আমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করব। অনেকগুলো চ্যাপ্টার, ধীরে ধীরে আগাবো। সময় আছে, সময় নিয়ে আমরা ইনশাল্লাহ পুরো জিনিসটা পড়বো এবং বুঝে যাব, যেন আবার যখন প্র্যাকটিস করতে বসি আমাদের যেন অসুবিধা না হয়, বা আমাদের কোন জায়গাগুলোতে দুর্বলতা সেটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি এবং আইডেন্টিফাই করতে পারি যে ঠিক আছে আমি এই টপিকটায় হয়তো একটু কম পড়া হয়েছে। যখন আমরা প্রবলেমগুলো দেখবো তখন হয়তো অনেকেরই মনে পড়ে যাবে। তো যেই টপিকগুলো একটু কম পড়া হয়েছে সেগুলো যদি তুমি একটু বাসায় সময় দাও তাহলে সেগুলোতে দুর্বলতা কিন্তু কাটায় উঠতে পারবা। ঠিক আছে, এভাবে আমরা ক্লাসটা আগাবো। তো এখনো তোমাদের অনেক ফ্রেন্ডসরাই জয়েন করছে, তারা জয়েন করতে থাকুক। আমরা পুরো ক্লাসটা কেমন হবে সেটা আরেকবার বলে দিচ্ছি যে আমাদের ক্লাসে আমরা 3 ঘন্টার আমাদের একটা ক্লাস। সো আমরা চেষ্টা করব যে প্রতি ঘন্টায় একটা করে বিরতি দেওয়ার, মানে আমরা 3 ঘন্টার মধ্যে 2বার তোমাদেরকে বিরতি দিব। বিরতিতে আমরা একটু মাথা ঠান্ডা করে নিয়ে তারপর আবার আমরা ক্লাসে চলে আসবো। আচ্ছা, তো অনেকেই চ্যাট বক্সে দেখতে পাচ্ছি সালাম জানাইছো, তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর আস্থা যে বলছো যে প্রিপারেশন যা আছে তার থেকে বেশি টেনশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক। অ্যাডমিশন পরীক্ষা যত সামনে আসে টেনশনের পরিমাণটা, নার্ভাসনেস এগুলো কিন্তু বাড়তে থাকে। তো এগুলোকে নিজেকে খুব বেশি প্রভাবিত করতে দেওয়া যাবে না, নিজের উপর কন্ট্রোলটা রাখতে হবে। সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে আমাদেরকে পড়াশোনা করে যেতে হবে। ঠিক আছে, আস্থা হারানো যাবে না, নিজের সর্বোচ্চ চেষ্টাটা আমরা করব। এগুলো নিয়ে তোমাদের সাথে ক্লাসের মাঝে আবার কথা হবে, ব্রেকের সময়গুলোতে বা ব্রেকের পরে আমরা আবার এগুলো নিয়ে কথা বলবো, কোনো অসুবিধা নাই। আমরা ধীরে ধীরে ক্লাসটা শুরু করে দিই। তো প্রথমে আমরা কি নিয়ে কথা বলবো? আমাদের প্রথম কথা বলতে হবে চ্যাপ্টার 1, তাপগতিবিদ্যা নিয়ে। তাপগতিবিদ্যা, এখানে আমাদের প্রথম যে টপিকটা জানতে হয় সেটা হলো তাপমাত্রার পরিমাপ। আমরা তাপমাত্রা কিভাবে পরিমাপ করতে পারি, থার্মোমিটারের সাহায্যে আমরা কি করি, তাপমাত্রা পরিমাপ করি। তাপমাত্রা পরিমাপ করার জন্য আমাদের বিভিন্ন রকম তাপমাত্রার স্কেল আছে। যেমন আমাদের আছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। এবং আমরা কিন্তু এই স্কেলগুলোর মধ্যে, তাপমাত্রার এই স্কেলগুলোর মধ্যে কনভার্ট করতে পারি। আমার সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 50 ডিগ্রি, তাহলে ফারেনহাইটে কত, কেলভিনে কত, এটা আমরা এই সূত্রটা থেকে বের করতে পারি কিন্তু, তাই তো? আরেকটা জিনিস আমাদের প্রায়ই জানতে হয়, সেটা হলো তাপমাত্রার পরিবর্তন। ধরা যাক সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন হয়েছে ডেল্টা সি। সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন হয়েছে ডেল্টা সি, মানে ধরা যাক সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 10 ডিগ্রি বাড়ছে, তাহলে ফারেনহাইটে কতটুকু বাড়বে, ফারেনহাইটে কতটুকু বাড়বে সেটা বের করার জন্য আমি সূত্রটা লিখে দিচ্ছি। ডেল্টা সি বাই 100 ইকুয়ালস টু ডেল্টা এফ ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু ডেল্টা কে বাই 100। সহজ কথা হলো এই সূত্রটা দিয়ে আমরা পরিবর্তনগুলো হিসাব করতে পারবো যে সেলসিয়াসে যদি 10 ডিগ্রি বাড়ে ফারেনহাইটে কত বাড়বে, ফারেনহাইটে বাড়বে 18। আর কেলভিনে কতটুকু বাড়বে, কেলভিনে আসলে 10ই বাড়বে। এই জিনিসটা কিন্তু প্রায় অ্যাডমিশন টেস্টে চলে আসতে দেখা যায়, এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এছাড়া সাধারণত যে প্রশ্নগুলো এসে থাকে বিভিন্ন স্কেলে কনভার্সন এবং পরিবর্তন এই টাইপের, যেমন আমরা রুয়েট এবং কুয়েটের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে এবং এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন। ঠিক আছে, আমরা দেখি কি বলতেছে। দেখো যে ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ, তার মানে সেন্টিগ্রেড স্কেলে তোমার তাপমাত্রা যদি হয় এক্স, তাহলে ফারেনহাইট স্কেলে কত, সেন্টিগ্রেড যদি হয় এক্স, ফারেনহাইটে সেটা হবে 2x, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যে কনভার্সনের সূত্রটা শিখছি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে, সেটা কি? এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত, 180 ইকুয়ালস টু সেলসিয়াসে কি হবে, সি মাইনাস 0, 0 আর বিয়োগ করলাম না, ডিভাইডেড বাই 100। তাহলে একটু বসাই, এফ এর জায়গায় বসাবো 2x মাইনাস 32 ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু আমাদের কত আসবে, এখানে x ডিভাইডেড বাই 100। তাহলে এখন তো খুব সোজা, তুমি এখান থেকে x এর মান বের করতেই পারো। x এর মান বের করলে কত আসে, x এর মান বের করলে আসে 160। এখানেই ভুলটা হয়, আমরা তাড়াহুড়ো করে তাহলে দেখতে পাচ্ছি b হলো 160, দাগায় দিয়ে আসলাম, কিন্তু হবে না।
চ্যাট বক্সে তোমরা সবাই লিখছো সি, অ্যান্সার কিন্তু আসলে সি, বি কিন্তু অ্যান্সার হবে না। কয়েকজন আবার এখানে চ্যাট বক্সে বি লিখেছো, যারা বি লিখেছো তারা এই ভুলটার পরীক্ষার হলে করবে না, অ্যান্সার হলো সি। কেন অ্যান্সার সি আসলে একটু খেয়াল করো। এই যে এক্স, এটা কি সেন্টিগ্রেড স্কেলে এক্স না? সেন্টিগ্রেড স্কেলে এক্স, তার মানে এক্স এর মান 160, তার মানে এটা কিন্তু 160°C। ফারেনহাইট স্কেলে গেলে কত হবে? 320 হয়ে যাবে না? দেখো উত্তর যেটা দেয়া অপশনগুলো কিন্তু ফারেনহাইট স্কেলে দেয়া। তাহলে এক্স এর মান বের হয়েছে সেলসিয়াসে, ফারেনহাইটে করার জন্য কি করতে হবে? এফ ইকুয়ালস টু আসলে 2x, 2x তার মানে সেটা কত? 320 ফারেনহাইট। আমাদের অ্যান্সার কিন্তু সি। প্রশ্নটা রিপিট হয়েছে, রিপিট হওয়া প্রশ্ন এবং একটু প্যাচালা প্রশ্ন, সো একটু খেয়াল রাখবা, কোনো জায়গায় চলে আসতেই পারে। বুয়েটেই আসবে এমন বলছি না, তবে উৎসতে বা বুটেক্সে যে কোনো জায়গায় চলে আসতে পারে। আচ্ছা, তো তাপমাত্রার পরিমাপ নিয়ে কথাবার্তা বলার পরে এখন চলো আমরা কথা বলি তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা আমাদেরকে বলে যে আমরা যদি একটা সিস্টেমের ভিতরে তাপ দেই তখন সেটা দিয়ে কিছু অংশ দিয়ে তাপ অন্তস্থ শক্তির পরিবর্তন হয় ডিইউ, আর বাকিটা দিয়ে কি হয়? কিছুটা কৃত কাজ হয়ে থাকে। তো কখন কোনটা পজিটিভ কখন কোনটা নেগেটিভ আমরা এটা অলরেডি জানি। সিস্টেমে যদি আমার তাপ প্রবেশ করে তাহলে পজিটিভ, বের হয়ে গেলে নেগেটিভ। আর অন্তস্থ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ পজিটিভ। কাজ কখন পজিটিভ? সিস্টেম যখন পরিবেশে কাজ সম্পাদন করে, পরিবেশের উপরে যখন কাজ হয় তখন সেটা পজিটিভ। আর যখন সিস্টেমের উপরে পরিবেশ কাজ করে তখন সেটা নেগেটিভ। আরো একভাবে মনে রাখতে পারি যে আয়তন যদি প্রসারিত হয়, আয়তন যদি প্রসারিত হয় মানে আয়তনটা ভি বেড়ে গেছে, তাহলে আমার কাজটা পজিটিভ। আর আয়তন যদি কমে যায় সেক্ষেত্রে আমার কাজটা নেগেটিভ। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হয়। এখন এই যে আমাদের তাপ ডেল্টা কিউ, ডেল্টা ইউ, ডেল্টা ডাব্লিউ, কোন ক্ষেত্রে এটা কোন সূত্র দিয়ে আমরা বের করব? আমরা তো অনেকগুলো প্রক্রিয়া তোমাদের সাথে আলোচনা করেছি, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়, এগুলো তো বিভিন্ন সময় তোমরা আলোচনার মধ্যে পেয়েছো। তো কোন সূত্র কখন অ্যাপ্লাই হবে সেটা একটা চার্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে কোনটা দিয়ে আমরা কি বের করতে পারি। সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ কত হবে, আর সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ কত হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ কত হবে, সবকিছু এই চার্টের মধ্যে আছে। এই চার্টটা তুমি পরীক্ষার আগে একবার দেখে নিতে পারো, এটা তোমাকে হেল্প করবে বিশেষ করে রিটেন পরীক্ষার বেলায়। আচ্ছা, তো এখানে আমরা খুব বেসিক একটা তাপগতিবিদ্যার প্রশ্ন দেখতে পাচ্ছি। এটা বলছে কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শোষণ করায় এর অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়, সিস্টেম দ্বারা পরিবেশের উপরে কাজ কতটুকু? খুবই বেসিক প্রশ্ন, অলরেডি উত্তর পেয়ে গেছি, সবচেয়ে আগে প্লাবন উত্তর দিয়েছে। আমি এই সূত্রটা লিখি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। বলছে 800 জুল তাপ শোষণ করছে, তার মানে ভিতরে প্রবেশ করছে, এটা প্লাস 800। আমরা বলছি তাপ ভিতরে প্রবেশ করলে কি হয়? প্লাস হয়। অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইলে প্লাস, তাহলে প্লাস 500। তাহলে কৃত কাজ কতটুকু হবে ভাইয়া ব্যালেন্স করার জন্য? নিশ্চয়ই 300। অ্যান্সারটা হলো ডি। ঠিক আছে, প্রত্যেকটা অ্যান্সার কারেক্ট আসছে। আচ্ছা, আরেকটা কথা বলে দেই, অন্তস্থ শক্তি বৃদ্ধি পাওয়া মানে কিন্তু আসলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, কখনো যদি বলা হয় সিস্টেমের অন্তস্থ শক্তি বাড়ছে, তার মানে বুঝতে হবে তাপমাত্রা বাড়ছে। আর অন্তস্থ শক্তি যদি কমে তাহলে তাপমাত্রা কমবে। ঠিক আছে, এছাড়া আমাদেরকে কি জানতে হয়? এছাড়া আমাদেরকে জানতে হয় যে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বিভিন্ন রাশির যে পরিবর্তন। আচ্ছা, তানভীর জিজ্ঞেস করছে সংকুচিত হলে কি কাজ পজিটিভ হওয়ার কথা ছিল কিনা? না, যখন আমার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে তখন সিস্টেম পরিবেশের উপরে কাজ করে, পরিবেশকে ঠেলা দেয়, তখন আমার কাজটাকে আমরা বলি ধনাত্মক। আর যখন সংকুচিত হয় তখন পরিবেশ সিস্টেমকে ঠেলা দেয়, সেক্ষেত্রে আমার কাজটা ঋণাত্মক। ঠিক আছে, আচ্ছা। আর সাহাবি জিজ্ঞেস করছে যে অন্তস্থ শক্তি কি ইন্টারনাল এনার্জি কিনা? হ্যাঁ, অন্তস্থ শক্তি হলো ইন্টারনাল এনার্জি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 137°C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ করে প্রসারিত হয়ে 5 গুণ আয়তন লাভ করে, তাপমাত্রা কত হবে? এই অঙ্কের বেলায় মেইন ক্লুটা হলো এই হঠাৎ। হঠাৎ যখনই বলবে হঠাৎ আমরা বুঝে যাব এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া
বেশ কিছু সূত্র মেনে চলে, তোমরা সবাই জানো, আমি একটু মনে করাই দিই। সেটা হলো পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে আমরা বলতে পারি P1V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2V2 টু দি পাওয়ার গামা। আর কি কি মেনে চলে? টিভি গামা মাইনাস ওয়ান, আর একটা কি টিপি ওয়ান মাইনাস গামা বাই গামা। এই জিনিসগুলো কিন্তু সে মেনে চলে, এগুলোর সংরক্ষণশীলতা সে মেনে চলে। এগুলো আমি এখানে একটু লিখে দিচ্ছি। এখন কথা হলো আমরা এখানে কোনটা ব্যবহার করব। হঠাৎ করে বললেই আমরা বুঝে নিব সেটা রুদ্ধতাপীয়। তাহলে এখানে রুদ্ধতাপীয়র এই সূত্রগুলোর মধ্যে একটা ব্যবহার করতে হবে। কোনটা ব্যবহার করব? আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এবং আয়তন নিয়ে কথাবার্তা হচ্ছে। তাপমাত্রা এবং আয়তন নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই এই মাঝের সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আসো দেখি এটা ব্যবহার করার চেষ্টা করি। এখানে এটাকে বের করে নিয়ে আসলাম আমি। দেখি T1 শুরুর তাপমাত্রাটা 137, তাহলে এটাকে অবশ্যই কিন্তু কেলভিনে নিতে হবে। ঠিক আছে, কেলভিনে নিব, তাহলে 273 প্লাস 137। আচ্ছা, V1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, গামার মান কত প্রশ্নে বলছে? 1.4, 1.4 মাইনাস ওয়ান। আর T2 টা কত? T2 আমি বের করতে চাই। আর V2 কত? 5 গুণ আয়তন হয়েছে, তাহলে 5V1 পুরোটার উপরে কি বলতো 1.4 মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি T2 কি হয়ে গেছে? T2 হয়ে গেছে আমাদের 400 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 0.4। ঠিক আছে, তাহলে কতটুকু আসে? কতটুকু আসে এটা? এটা চলে আসবে আমাদের এখানে 400 ডিভাইডেড বাই 0.5, সরি 5 টু দি পাওয়ার 0.4, তাই তো? তাহলে এটা চলে আসে 210, চলে আসে 210। কিন্তু এটা কিন্তু আসছে কিসে? কেলভিনে, তাই না? কেলভিনে। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে সেলসিয়াসে আবার নিতে হবে। ও আচ্ছা, এটা হলো 410। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা 410, হ্যাঁ এটা 410। এটা 410 নিলে কি আসে? 410 নিলে এটা চলে আসে হলো 215, তাই তো? 215। তাহলে 215 যদি হয়, এটা কিন্তু কেলভিনে, এটা কিন্তু কেলভিনে। এটা কিন্তু হঠাৎ করে ভাবা যাবে না আরে এই তো এখানে 215 দেখতে পাচ্ছি, একটা মাইনাস, এটা হয়তো না। সবাই তোমরা অ্যান্সার বলেছো, অ্যান্সার হলো তোমরা বলছো যে অ্যান্সার হলো সি। কেন সি? কারণ আমি যদি এটাকে সেলসিয়াসে নিয়ে যাই, আমরা সেলসিয়াসে নিয়ে যাই 215 মাইনাস 273, তাহলে এটা কিন্তু হয়ে যাবে আমাদের কত? মাইনাস 58। তাহলে এখানে আমার হয়ে গেল সি। আচ্ছা, এখন এখানে চলে আসি আমরা। এই তো এই জিনিসগুলোই আমাদের পরীক্ষায় ঘুরে ফিরে বেশি আসতে দেখা যায়। সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারণের পরে তোমাকে বিভিন্ন কিছু বের করতে বলতে পারে। তো এখন আমরা কথা বলতে পারি তাহলে তাপীয় ইঞ্জিন নিয়ে। তাপীয় ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, তাপীয় ইঞ্জিনে কি থাকে? একটা উচ্চ তাপমাত্রা থাকে, একটা নিম্ন তাপমাত্রা থাকে। ইঞ্জিনটা কি করে? উচ্চ তাপমাত্রা থেকে তাপ শোষণ করে, তার কিছুটা কাজে রূপান্তর করে, বাকিটা নিম্ন তাপমাত্রায় ছেড়ে দেয়। যেই তাপটা উচ্চ তাপমাত্রা থেকে আসছে তাকে আমরা বলতেছি Q1, আর যতটুকু ছেড়ে দেওয়া হয়েছে তাকে আমরা বলছি Q2। কৃত কাজ হলো এই দুটো তাপের বিয়োগফল। কর্মদক্ষতা বলতে আমরা বুঝি 1 মাইনাস Q2 বাই Q1। প্রকৃতপক্ষে এটা হলো কৃত কাজ এবং শোষিত তাপের অনুপাত। যদি আমাদের ইঞ্জিনটা কার্নো ইঞ্জিন হয় বা প্রত্যাবর্তী ইঞ্জিন হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি Q1 বাই Q2 ইকুয়ালস টু T1 বাই T2। প্রত্যাবর্তী ইঞ্জিনের বেলায় তাদের তাপের অনুপাত এবং তাপমাত্রার অনুপাত এটা সেম থাকে, অন্য ইঞ্জিনের বেলায় কিন্তু থাকে না। মানে কার্নো ইঞ্জিনের বেলায় আমরা এরকম বলতে পারি যে কর্মদক্ষতা 1 মাইনাস T2 বাই T1। ঠিক আছে, এটা কার্নোর বেলায় বলতে পারি। আর উপরের যে সূত্র দুইটা, এগুলো কিন্তু আমরা যে কোনো ইঞ্জিনের বেলায় ইউজ করতে পারি। এটা কিন্তু সকল ইঞ্জিন এটা মেনে চলে, সকল ইঞ্জিন এটা মেনে চলবে। আর নিচের যে লাইনটা শুধুমাত্র কার্নো মেনে চলবে। তো এই জিনিসগুলো থেকে প্রচুর 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 প্রশ্ন আসতে দেখা যায় কার্নো ইঞ্জিন থেকে। সহজ ব্যাপার, আমরা অ্যান্সার করতে পারার মতোই প্রশ্ন আসে। একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন এবং 250 কেলভিন তাপমাত্রার দুটি আধারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা হলো উচ্চ তাপমাত্রা T1 500 কেলভিন, নিম্ন তাপমাত্রা T2। প্রত্যেক চক্রে কার্নো ইঞ্জিন যেহেতু বলে দিছে, তাহলে আমরা কিন্তু সব সূত্রই ব্যবহার করতে পারতেছি। প্রত্যেক চক্রে ইঞ্জিন উৎস হতে
কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে, কতটুকু তাপ বর্জন করবে? এটা খুবই সহজ একটা প্রশ্ন। দেখি কে আগে অ্যান্সার দাও। শাহরিয়ার সব থেকে আগে অ্যান্সার দিয়েছো, তারপরে আলিফ, নিলয়, নাজিয়া এরা অ্যান্সার দিয়েছো। অ্যান্সারটা হলো সি। কেন সি? চোখের দেখায় বলে দেওয়া যায়, কারণ আমরা বলছি এই ইঞ্জিনটা কেমন ইঞ্জিন, এই ইঞ্জিনটা একটা কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের বেলায় তোমাকে একটু আগে আমি একটা কথা বলছিলাম যে তাপমাত্রার অনুপাত আর তাপের অনুপাত সমান হয়, তাই না? তার মানে Q2/Q1 এটা কি হবে বলতো? T2/T1। আমার কাছে তো বর্জিত চাপ জানতে চাইছে, তার মানে Q2টা কি হবে? এটা হবে T2/T1 ইন্টু Q1। খুবই সিম্পল। T2 কত? T2 হলো 250, প্রশ্নে বলা আছে কেলভিনে নিতে হবে। T1 হলো 500, তাহলে এদের অনুপাতটা কত? হাফ। আর কতটুকু তাপ সে গ্রহণ করছে? 1 কিলো ক্যালোরি, বা আমরা বলতে পারি 1000 ক্যালোরি। তাহলে এখান থেকে কিন্তু খুব সহজ। এটা আমি বড় করে করে দেখালাম, বাট যারা আগে আগে বলছো তারা হলো চোখের দেখাতেই বলে ফেলতে পারছো যে ভাই এটা খুবই সহজ, তাই তো? তাহলে এটা 500 ক্যালোরি। এই ধরনের কিছু প্রশ্ন তোমার কিন্তু টাইম সেভ করে দিতে পারে। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে একেবারে রিসেন্ট ইয়ারে। এই প্রশ্নগুলা তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাকে কি করবে? তোমাকে কিছু এক্সট্রা টাইম গিফট করবে, তাই না? যেটা তুমি অন্য কঠিন প্রশ্নে ইনভেস্ট করতে পারবা। আচ্ছা, এবার দেখো 35% কর্মদক্ষতা বিশিষ্ট শোয়েব একটা অ্যান্সার দিছে। আমি দেখি শোয়েবের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা। বলা হচ্ছে 35% কর্মদক্ষতা বিশিষ্ট একটি তাপীয় ইঞ্জিন প্রতি পূর্ণ চক্র শেষে উৎস থেকে গৃহীত তাপের শতকরা কত ভাগ বর্জন করবে? এটা দেখো খুব ইন্টারেস্টিং প্রশ্ন। 35% কর্মদক্ষতা, তার মানে সে যদি 100 জুল তাপ গ্রহণ করে, তাহলে এইটা থেকে এই ইঞ্জিনটা কাজ করে কতটুকু? তার কর্মদক্ষতা 35%, তার মানে সে কাজ করবে কত? 35। তাহলে বাকিটা অবশ্যই কোথায় চলে যাবে? বাকিটা অবশ্যই ওয়েস্ট হয়ে যাবে, বর্জন করবে। তাহলে 100 থেকে 35 ব্যবহার করছে, পাবো কত? 65। তাহলে যেই অ্যান্সারটা শোয়েব সব থেকে আগে দিছে, তারপরে আরো অনেকগুলো অ্যান্সার তোমাদের পাচ্ছি, এটা হলো ডি, 65। দেখছো? এই ধরনের প্রশ্নগুলো আমি আবার বলতেছি, কার্নো ইঞ্জিন থেকে যে প্রশ্নগুলো আসে, এই ধরনের প্রশ্ন যদি আসে, তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে পারো, এটা কিন্তু 10 থেকে 15 সেকেন্ডে অ্যান্সার করা পসিবল। এগুলো তোমাকে টাইম গিফট করবে, এদেরকে অবশ্যই সম্মান করতে হবে। আচ্ছা, ফাহিম জিজ্ঞেস করছে কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি কি 100 হবে কিনা? না ফাহিম, কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি কোনোদিনও 100 হবে না। দুনিয়ার কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি 100 হয় না। কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি সর্বোচ্চ, যেটা 100 না, সর্বোচ্চ। ঠিক আছে? মানে কার্নোর এফিসিয়েন্সি যদি হয় 50, অন্য ইঞ্জিনগুলোর হবে তার থেকে কম। এবার আসো এনট্রপি। খুব বেশি কথা আমরা বলবো না এনট্রপি নিয়ে। তোমরা জানো এনট্রপির সাথে বিশৃঙ্খলার কিছু সম্পর্ক আছে, তাই তো? আমাদের এনট্রপির আমরা পরিবর্তনটা হিসাব করি কিভাবে? ক্ষুদ্র পরিবর্তন হিসাব করি dQ/T। তাপের আদান প্রদানের সাথে এনট্রপির সম্পর্ক আছে। যখন তুমি বৃহৎ পরিবর্তন হিসাব করতে যাবে, মানে ডেল্টা এস, সেক্ষেত্রে কি করতে হবে? এই dQ/T কে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে কি হয় সেটার উত্তরগুলো কিন্তু নিচে দেয়া আছে। যখন দশা পরিবর্তন হয়, দশা পরিবর্তন মানে বুঝো, তরল থেকে গ্যাস হবে বা কঠিন থেকে তরল হবে, এই ধরনের সময় আমাদের কি হবে? আমাদের দশা পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমার ডেল্টা এস mL/T। এখানে এল মানে কি? এটা হলো সুপ্ত তাপ, এল মানে সুপ্ত তাপ। এটা LS LV হতে পারে, LF হতে পারে, তাই না? মানে একটা গলনের জন্য আর একটা হলো বাষ্পীভবনের জন্য। আচ্ছা, আর তাপমাত্রার যখন পরিবর্তন হয়, যেমন মনে করো তুমি পানির তাপমাত্রা বৃদ্ধি করছো, সেক্ষেত্রে কি হবে? MS ln T2/T1, এটা আমরা জানি। আর শোয়েব যে কথাটা বলেছো, হ্যাঁ সেটা তোমার কথাটা ঠিক আছে। দেখো এখন প্রথম প্রশ্নটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এই উদ্দেশ্যেই দেয়া যে অনেক সময় আমরা কি করি, আমরা হলো বইটাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি তো, বই বইটাকে ভুলে যাই, অনেক অনেক অঙ্ক করি কিন্তু বইয়ের বেসিক গুলো ভুলে যাই। বইয়ের বেসিক গুলো ভুললে চলবে না। মাঝে মাঝে এই মনে করো ঘুমাইতে যাওয়ার আগে একটা চ্যাপ্টার একটু রিডিং দিয়ে গেলা, কিছু বেসিক একটু আবার মনে পড়ে যাবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোন রাশি স্থির থাকে? রুদ্ধতাপীয়, তাপের আদান প্রদান শূন্য, তাই না? মনে আছে নিশ্চয়ই, DQ0। আর আমরা কি শিখছি? DS মানে dQ/T। তোমরা প্রত্যেকে কারেক্ট অ্যান্সার লিখেছো। আমাদের এটা এনট্রপি কি থাকবে? এনট্রপি স্থির থাকবে, এনট্রপির পরিবর্তন শূন্য। ঠিক আছে?
আচ্ছা, এখন একটু তোমাদের কাছে জানতে চাই, যদি অভ্যন্তরীণ শক্তি স্থির থাকতো, যদি প্রশ্নে বলা হইতো অভ্যন্তরীণ শক্তি স্থির আছে, তাহলে সেটা কি ধরনের প্রক্রিয়া, এটা কি কেউ বলতে পারবা? অভ্যন্তরীণ শক্তি স্থির থাকলে সেটা কি ধরনের প্রক্রিয়া হইতো? শোয়েব, মাসুদ, তানভীর অনেকগুলো উত্তর পেয়ে গেছি, নাজিয়া, তাসনিম অনেকগুলো উত্তর পেয়ে গেছি। আমাদের অভ্যন্তরীণ শক্তি স্থির থাকলে তখন সেটা হইতো আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়া। অভ্যন্তরীণ শক্তি স্থির মানে আসলে তাপমাত্রা স্থির। ঠিক আছে, আমরা একটু আগেই তোমাদেরকে মনে করাই দিচ্ছিলাম যে অভ্যন্তরীণ শক্তি বাড়া মানে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, আর অভ্যন্তরীণ শক্তি কমা মানে তাপমাত্রা কমে যাওয়া। অভ্যন্তরীণ শক্তি যদি স্থির থাকে তাহলে তাপমাত্রা স্থির থাকবে। তাহলে মনে রাখতে হবে যে অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক, তার মানে বুঝতে হবে সেটা সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, কঠিন কিছু না, এই ছোট ছোট জিনিসগুলা পরীক্ষায় চলে আসতে পারে। পরেরটা দেখো কি বলছে, মনে হচ্ছে কি অনেক কঠিন একটা ক্যালকুলেশন, তাই না? কি কি এগুলো বলছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এত কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে হবে এন্ট্রপির পরিবর্তন। মনে তো হচ্ছে খুব কঠিন, আসলে কি কঠিন? না, তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, দেখে মনে হয় খুব কঠিন, আসলে অতটাও কঠিন না। mLv/T। কেন কঠিন না? এম এর মানটা কত প্রশ্নে দেখো, এত সহজ করে দিছে, 373। এলভি বাষ্পীভবনের সূত্রতাপ 2.26 ইন্টু 10⁶। হ্যাঁ, ডিভাইডেড বাই আমার তাপমাত্রাটা কত 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা 373 কেলভিন। দেখতে পাচ্ছ কত সুন্দর, একটু সাহস করে অ্যাপ্রোচ করলেই কিন্তু এ উত্তর পেয়ে গেছি, তাই না? একটু সাহস দেখাইলে পারবে না এমন কেউ নাই। এটা এই তো, তোমাদের সাথে এই আস্তে আস্তে কথা বলতে বলতে আমরা কি করে ফেলছি, আমরা আমাদের তাপ গতিবিদ্যা চ্যাপ্টারটা শেষ করে চলে আসছি। তো তাপ গতিবিদ্যা অবশ্যই কি করবা, কোয়েশ্চেন ব্যাংকটা একটু রিভিশন দিবা, দেখবা যে কি ধরনের প্রশ্ন আসে। আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি এ ধরনের প্রশ্নই পরীক্ষায় আসতে দেখা যায়। স্থির তড়িৎ নিয়ে আমরা এখন কথাবার্তা বলা শুরু করব তোমাদের সাথে। স্থির তড়িৎ চ্যাপ্টারটা যদি বলতে চাই, স্থির তড়িতে শোয়েব বলছে যে চিরুনির এক্সপেরিমেন্টটা হয় না। এক্সপেরিমেন্টটা হয় না কারণ আমাদের দেশে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। বাংলাদেশে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, কোনো কিছুতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ধরে রাখা যায় না, স্থির তড়িৎটা ডিসচার্জ হয়ে যায় এই জলীয় বাষ্পের মাধ্যমে। কিন্তু তুমি যদি শীতকালে ট্রাই করো তাহলে কিন্তু হতে পারে। ঠিক আছে, আর এই যে তোমরা দেখছো এখানে গাড়ি রং করছে, গাড়ি রং করাও কিন্তু কি হয়, গাড়ি রং করার সাথেও কিন্তু কি আছে, স্থির তড়িতের সম্পর্ক আছে। গাড়ির রংগুলা এই তড়িৎ চার্জ দিয়ে গাড়ির সাথে লেগে থাকে, এই জন্য ছবিটা দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন দেখি কুলম্বের সূত্র নিয়ে একটু কথা বলি। কুলম্বের সূত্র কি হয়? ফাহিম বলছে কলম দিয়েও হয়, হ্যাঁ কলম দিয়েও হয়, আর তাহিয়া বলছে শীতকালে হয়। আর উপমা বলছে যে শ্যাম্পু করে করতে হবে কিনা, শ্যাম্পু করে করতে পারো, হ্যাঁ হয় হয়, একটু চেষ্টা করলে পারবা। একটু জলীয় বাষ্প, এখন তো অনেক জলীয় বাষ্প বাতাসে, বৃষ্টি হচ্ছে অনেক সময়, গরম অনেক বেশি, এখন হয়তো হবে না, শীতকালে ট্রাই করো দেখবা হবে। আচ্ছা, কুলম্বের সূত্র নিয়ে কথা বলি। আমাদের চার্জগুলো কি করে, চার্জগুলো একজন আরেকজনের উপরে বল প্রয়োগ করতে পারে, তাই না? একই ধরনের চার্জ বিকর্ষণ করে, বিপরীত ধরনের চার্জ আকর্ষণ করে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেকটার উপরে কিন্তু বলগুলা কি হচ্ছে, সমান হচ্ছে। আচ্ছা, তো এই কুলম্বের সূত্র দিয়ে আমরা বলটা বের করতে পারি Q1 Q2/r², আর এখানে একটা ধ্রুবক বসে, তাই না? এই ধ্রুবকটা আমরা এখন বড় হয়ে গেছি, তো এটাকে এখন আমরা লিখবো 1/4πε0, এবং এটার মান কত, 9 × 10⁹। আচ্ছা, গত ক্লাসে আমরা গ্র্যাভিটি পড়ছি, গ্র্যাভিটির সাথে স্থির তড়িতের পার্থক্য কি কি? একটা পার্থক্য, গ্র্যাভিটিতে মহাকর্ষক শুধুমাত্র আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে না, এটা প্রথম পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্য, গ্র্যাভিটির যে কনস্ট্যান্ট জি, সেটা কিন্তু মাধ্যমের উপরে নির্ভর করে না, তাই না? প্লাবন বলছে মাধ্যমের কথাটা, মাধ্যমের উপরে নির্ভর করে না। বাট চার্জ, এই চার্জের মধ্যে যে কুলম্বের বল, এটা কিন্তু মাধ্যমের উপরে নির্ভর করে, এটা মাথায় রাখতে হবে, মাধ্যমের সাথে পরিবর্তন হতে পারে। আচ্ছা, আরেকটা ডিউর প্রশ্ন চলে আসছে। এই ধরনের প্রশ্ন আমরা বলছি কিভাবে অ্যান্সার করতে হয়।
দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কি হবে? অপরিবর্তিত থাকবে নাকি চেঞ্জ হবে, দ্বিগুণ হবে, কি হবে? আসলে একটু দেখি এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব। তোমাদেরকে একটা টেকনিক গত ক্লাসে শিখিয়েছিলাম, আজকে আবার দেখাই। F ইকুয়ালস টু, সূত্রটা আগে লিখি, 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। আমি বলেছিলাম যাদের মান পরিবর্তন হবে না তাদের জায়গায় 1 লিখে দিব। 1/4 পাই এপসিলন নট পুরো মানটা কনস্ট্যান্ট, এর জায়গায় লিখবো 1। Q1 চার্জকে অর্ধেক করা হয়েছে, তাহলে Q1 এর জায়গায় লিখবো হাফ। Q2 কেও অর্ধেক করা হয়েছে, এর জায়গায় লিখবো হাফ। আর এর জায়গায় কত লিখবো? দূরত্ব অর্ধেক করা হয়েছে, তাই তো? তাহলে এখানেও লিখবো হাফ। পুরোটার উপরে স্কয়ার আছে, খেয়াল করো সবকিছু সুন্দর করে কাটাকাটি গিয়ে 500 একটা 1, তার মানে বুঝতে হবে কোনো পরিবর্তন হয় নাই। অ্যান্সার হলো সি। সি হলো কারেক্ট অ্যান্সার। অনেকগুলো অ্যান্সার পেয়েছি চ্যাট বক্সে। এই টেকনিকটা মাথায় রেখে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করলে তোমার টাইম সেভ হবে, এবং এবার যেহেতু বুয়েট ভর্তি পরীক্ষার টাইমও সীমিত, এরকম প্রশ্ন কিন্তু তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবার এই প্রশ্নটা আমরা একটু দেখি। শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল এবং মহাকর্ষ বলের অনুপাত কত হবে? তো ঢাকা ভার্সিটিতে আসছে দেখে মনে হয় ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, আসলে করা যায়। কিভাবে করা যায়? কুলম্ব বল এবং মহাকর্ষ বলের অনুপাত। তো কি হবে? কুলম্ব বল 9 × 10⁹, তাই না? চার্জ দ্বয়ের গুণফল, চার্জ মানে কি? ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19। পুরোটার উপরে আবার একটা স্কয়ার দিতে হবে, তাই তো? পুরোটার উপরে স্কয়ার দিতে হবে। এদের মধ্যবর্তী দূরত্ব আর স্কয়ার। একইভাবে যখন গ্র্যাভিটি হিসাব করব তখন কি করব? জি এর মান কত? 6.67 × 10⁻, কত? 11। আর আমাদের ইলেকট্রনের ভর কত? 9.1 × 10⁻31। এটার উপরে স্কয়ার হবে, কারণ দুইটা তো, ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন একটা জিনিস তুমি দেখো, আর স্কয়ার এবং আর স্কয়ার আমরা কিন্তু কি করতে পারি? কেটে দিতে পারি। এখন এই অঙ্কটাতে মজার ব্যাপার হলো, খেয়াল করো এ বি সি ডি প্রত্যেকটা অপশনের সামনে 4.2 আছে। তাহলে আমার কিন্তু কষ্ট করে এই ক্যালকুলেশনটা করার দরকার নাই, 4.2 বের করার দরকার নাই। আমি যদি পাওয়ারটা বের করতে পারি তাহলেই কিন্তু কি হবে? কাজ হয়ে যাবে। তাহলে আমরা একটু একটা কাজ করি, সংখ্যাগুলোকে একপাশে রাখি। 9, 1.6 স্কয়ার, 6.67, আর একটা আছে 9.1 স্কয়ার। সংখ্যাগুলোকে একপাশে রাখছি, পাওয়ারগুলোকে এখানে রাখি। 10⁹9, 10⁻9 এর 10⁻−19 তাকে স্কয়ার করছি, তাহলে ডাবল হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এটা কত হচ্ছে? -38, তাই তো? নিচে কত আসবে? 10⁻−11 আর 10⁻−62। এই হলো। এখন আমরা এই পাওয়ারটুকুকে হিসাব করব। পাওয়ারটুকু যদি হিসাব করি তাহলে এখানে কতটুকু পাওয়ার আমরা পাচ্ছি? উপরে আছে 10⁹9 -38, তারপরে 11 আর 62, আমার এখানে আসে 44, তাই না? এইটা আসছে 10⁻44। আচ্ছা, সামনের জিনিসটা খেয়াল করো, সামনের জিনিসটা খেয়াল করো। এই পুরো জিনিসটা একের চেয়ে বড় নাকি একের চেয়ে ছোট? খেয়াল করো, লব বড় নাকি হর বড়? নিশ্চয়ই তুমি দেখতে বুঝতে পারতেছো এখানে হরের সাইজ কিন্তু বড়, হরের সাইজ কিন্তু বড়। তার মানে এইটার মান কিন্তু একের চেয়ে ছোট। তার মানে অ্যাকচুয়ালি যদি পুরোটা হিসেব করতাম, পাওয়ার কিন্তু আসলে 44-এর চেয়ে কমে আসতো, তাই না? 44 থাকতো না, 44-এর চেয়ে কমে আসতো। যদি কমে আসে, অ্যান্সার কোনটা হবে তুমি চিন্তা করো। 44-এর চেয়ে যদি একটু কমে আসে, অ্যান্সার হলো সি। তাহলে কিন্তু পুরোটা ক্যালকুলেট করার দরকার নাই, আমরা যদি পাওয়ারটা ঠিক মতো হিসাব করতে পারি তাহলে কিন্তু কি হয়েছে? অঙ্ক হয়ে গেছে। বেশ সহজ ব্যাপার, কিন্তু সাহস করে করতে হবে, কিন্তু একটু টাইম কনজিউমিং, একটু সময় লাগবে, বাট অতটাও না। আচ্ছা, আর উপমা বলছে যে ওর যদি মনে থাকে, এটা যদি বইয়ে তুমি পড়ছো যে কত গুণ হয়, সেটা যদি মুখস্থ থাকে তোমার, তাহলে তো তোমার করে দেখার দরকার নাই, তাই না? অনেক সময় এগুলো করতে করতে বা পড়তে পড়তে মুখস্থ হয়ে যেতেই পারে। আচ্ছা, বাট এগুলো আলাদা করে মুখস্থ করার কিছু নাই, মুখস্থ রাখতে হবে এমন কিছু না। প্রাবল্য এবং বিভবের কিছু ব্যাপার স্যাপার আমরা জানি। প্রাবল্য কি জিনিস? প্রতি একক চার্জের উপরে যতটুকু বল কাজ করে তাকে আমরা বলি প্রাবল্য। আর বিভব কি? 1 কুলম্ব চার্জকে
নিয়ে আসতে যতটুকু কাজ করতে হয় সেটা আমাদের বিভব। তো এই প্রাবল্য এবং বিভবের আমরা সূত্র এখানে দেখতে পাচ্ছি বিন্দু আধানের জন্য। মজার ব্যাপার হলো বা ইন্টারেস্টিং ব্যাপার যেটা খেয়াল রাখতে হয়, প্রাবল্য হলো বর্গের ব্যস্তানুপাতে কমে আর বিভব হলো শুধু ব্যস্তানুপাতে কমে। এছাড়া আমাদের কাছে যদি চার্জিত পরিবাহী গোলক থাকে তার বাহিরে বিভব এবং ভিতরে বিভব, সেগুলোর সূত্রাবলী কেমন হয়। বাহিরে চার্জিত পরিবাহী গোলকের বাহিরে যে প্রাবল্য এবং বিভব পাওয়া যায় সেটা কিন্তু বিন্দু চার্জের মতোই, নতুন কোনো সূত্র না। আর প্রাবল্য পরিবাহী গোলকের ভিতরে প্রাবল্য সবসময় শূন্য, আর বিভব যেটা হয় সেটা হয় সারফেসে বিভবের সমান, মানে ওর বাইরের যে সারফেসটা তলটা আছে সেই তলের বিভবের সমান। এটা আমরা গ্র্যাভিটির বেলাতেও সেম সূত্র দেখছি। এখানে দেখি একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, 1 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে। দেখো আবার সেম কাজ করব, E ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট Q ডিভাইডেড বাই R স্কয়ার, এটা হলো সূত্র। কাকে কাকে অপরিবর্তিত রাখতেছি, 1/4 পাই এপসিলন নট এটা 1, চার্জের মান অপরিবর্তিত, দূরত্ব আমি 2 মিটার থেকে 1 মিটার করতেছি, মানে আমি দূরত্ব অর্ধেক করতেছি, তাই না, দূরত্ব আমি অর্ধেক করতেছি, হাফ। তাহলে আর এর মান বসাবো হাফ, তাহলে কত হয়ে গেল, 4 পাবো না, এখান থেকে 4 পাবো। তার মানে বুঝতে পারছো যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে 4 গুণ, অ্যান্সার হলো সি। ব্যাস হয়ে গেল। আচ্ছা এবার দেখি কুয়েটে আসছে 2018-19 সালে এই ধরনের প্রবলেম আমরা অনেক ছোটবেলা থেকে করে করে অভ্যস্ত, শুধু একটু মনে করায় দেওয়ার জন্য, আর কিচ্ছু না। কি হইছে, 1.6 × 10⁻⁻6 এবং দুইটা চার্জের কথা বলছে, Q1 এবং Q2 পরস্পর 12 সেন্টিমিটার দূরে অবস্থিত। 1.6 থেকে সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। তো আমরা কি জানি, তোমাদের নিশ্চয়ই জানা আছে যে সমধর্মী চার্জ যদি হয়, Q1 এবং Q2 এরা যদি সমধর্মী চার্জ হয় সেক্ষেত্রে কি হবে বলতো, সেক্ষেত্রে আমাদের যে নিষ্ক্রিয় বিন্দু যেখানে প্রাবল্য শূন্য সেটা কিন্তু হয় মাঝে, আর যদি তারা বিপরীত ধর্মী হয় সেক্ষেত্রে কি হয়, এটা হয় বাহিরে। তাহলে আমরা যদি ধরে নেই এটা যেহেতু সমধর্মী x দূরত্বে হইছে, তাহলে কি হবে, প্রথমটার জন্য যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E1 এবং দ্বিতীয়টার জন্য যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E2 এটা সমান ও বিপরীতমুখী। তাহলে E1 ইকুয়ালস টু E2। E1 কি হবে, 1/4 পাই এপসিলন নট Q1 ডিভাইডেড বাই x স্কয়ার আর 1/4 পাই এপসিলন নট Q2 ডিভাইডেড বাই d মাইনাস x হোল স্কয়ার। আমি এটা ইচ্ছা করে একটু কাহিনী করতেছি, এখান থেকে তুমি কি করতে পারবা, মানগুলো বসায় x এর মানটা বের করে আনতে পারবা। তো x এর মানটা কত আসে, তোমরা সবাই উত্তর দিয়ে যাচ্ছ যে ভাইয়া অ্যানসারটা হলো ডি, অ্যানসারটা হলো ডি। তো তোমাদের কথা আমি ধরে নিচ্ছি যে অ্যানসার হলো ডি, আমি আর করে দেখতেছি না, কিন্তু আমি একটু অন্য কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো একটু দেখো, আমাদেরকে একটা জিনিস জানতে হবে। কি জিনিস জানতে হবে, দেখো বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কোথায়। তোমার কাছে দুইটা চার্জ আছে Q1 Q2, এদের যে নিউট্রাল পয়েন্ট বা এদের যে নিষ্ক্রিয় বিন্দু সেটা এরা একই ধর্মী চার্জ, দুইটাই ধনাত্মক, তাহলে নিষ্ক্রিয় বিন্দু হবে মাঝে। এটা কি ঠিক মাঝের বিন্দুতে হবে না, কিন্তু এটা কি হবে, যে দুর্বল তার কাছে চলে আসবে, তাই না, নিষ্ক্রিয় বিন্দু দুর্বলটার কাছে থাকে আর সবল থেকে দূরে থাকে। তাহলে এখানে দুর্বলকে আমাদের এই প্রশ্ন অনুযায়ী Q1 দুর্বল, তার মানে ছোট আধানের কাছে চলে যাবে না, ছোট আধানের কাছে চলে যাবে। তাহলে খেয়াল করো Q1 এবং Q2 যদি সমান হইতো সেক্ষেত্রে কিন্তু দূরত্বটা হইতো কত, এই 12 সেন্টিমিটারের অর্ধেক মানে 6 সেন্টিমিটার। বাট যেহেতু Q1 একটু দুর্বল, Q1 এর মানটা একটু ছোট, তাহলে নিষ্ক্রিয় বিন্দুটা কি নিশ্চয়ই 6 সেন্টিমিটার থেকে আর একটু কম হবে, 6 সেন্টিমিটার থেকে আর একটু কম হবে। এখন তাহলে তুমি একটু চিন্তা করো এরকম অপশন তোমার কাছে কয়টা আছে, 6 সেন্টিমিটারের কম অপশন কয়টা আছে। অপশন কিন্তু তোমার এখানে এ বি তুমি দুইটা অপশন দেখতে পাচ্ছ। তাহলে তোমার কাছে যদি
অঙ্ক করার একেবারে সময় না থাকতো, মনে করো এমন একটা সিচুয়েশন যে তুমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে গেছো, তোমার হাতে আর একেবারেই সময় নাই, তুমি যে অঙ্কটা করে দেখবা তার সময়টা তোমার কাছে নাই, তারপরও কিন্তু তুমি 50-50 চান্সে এ আর ডি এর মধ্যে একটা দাগায় দিয়ে আসতে পারতা, 50-50 চান্স, তাই না? জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকলে। আর যদি তুমি এটা না বুঝো তাহলে সেক্ষেত্রে কি, অঙ্কটা করার সময়ও নাই আর দাগাইতে পারলা না। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, তানভীর যেটা জিজ্ঞেস করছে যে চার্জিত অপরিবাহীর ভিতরে বাহিরে প্রাবল্য বিভব কেমন। তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে ওই যে গ্র্যাভিটির যেমন সূত্র দেখাইছিলাম না, সেই রকম গ্র্যাভিটিতে যেমন একটা গোলক যদি থাকে তার বাহিরে প্রাবল্য কেমন হয়, ভিতরে প্রাবল্য বিভব কেমন হয়, ঠিক একইভাবে সেটাও হবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর নিলয় আমাকে বলছে, এটা সামনে বের করে রাখছি সব থেকে আগে। অ্যান্সার বলতেছো তোমরা ই, তো আসো দেখি ই হয় কিনা। কি বলা হচ্ছে, সমবিভব তলগুলোর মধ্যে বিভব পার্থক্য 0.33 ভোল্ট। তার মানে এই যে এই তলগুলো এরা সমবিভব তল, সমবিভব তল, এদের মধ্যে বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য এটা হলো 0.33 ভোল্ট, 0.33 ভোল্ট। আর এদের মধ্যে দূরত্ব কত? দূরত্ব হলো 11 সেন্টিমিটার। তো ভাইয়া তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে, ই ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর। তো মাইনাস দিয়ে আসলে ডিরেকশন বুঝায়, আমরা এখানে মাইনাসটা দরকার নাই, আমরা কি করব, বিভব পার্থক্য মানে 0.33 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব মানে 11 সেন্টিমিটার। অবশ্যই সেন্টিমিটারকে কি করতে হবে, মিটারে নিতে হবে, 10⁻⁻2 করলে, সরি 10⁻², করলে কত পাচ্ছি, 3 পাচ্ছি। অ্যান্সার হলো 3, আমাদের অ্যান্সার 3, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 3। ঠিক আছে, এটাই। ওকে, এখন আমরা চলে আসছি ক্যাপাসিটরের কাছাকাছি। ক্যাপাসিটর নিয়ে একটু কথা বলি। ক্যাপাসিটর কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে একটা, সেকেন্ড পেপারে প্রচুর প্রশ্ন তুমি দেখবা ক্যাপাসিটর থেকে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় বারবার করে চলে আসছে, বিশেষ করে বুয়েট ভর্তি পরীক্ষায় ক্যাপাসিটর থেকে অনেক প্রশ্ন আসছে। ক্যাপাসিটরে কি থাকে, আমাদের যদি সমান্তরাল পাত ক্যাপাসিটর হয় তাহলে এদের মধ্যবর্তী একটা দূরত্ব থাকে ডি, এদের মধ্যে কি জমা হয়, চার্জ জমা হয়, আর এই যে ক্ষেত্রফলটাকে আমরা বলি এ, যে চার্জটা জমা হচ্ছে কিউ সেটা হলো সিভি, আর ধারকত্ব সি সেটা আমার কার কার উপরে নির্ভর করে, ক্ষেত্রফলের উপরে নির্ভর করে, মধ্যবর্তী দূরত্ব আর মাধ্যম, এই কয়েকটা জিনিসের উপরে কিন্তু সি এর মানটা নির্ভর করে। আচ্ছা, লাস্ট কিছু জিনিস একটু দেখে নাও, আমাদের সিরিজে এবং প্যারালাল এই দুইটা কেসে, সিরিজ এবং প্যারালাল এই দুইটা কেসে আমাদের তুল্য ধারকত্ব কেমন হয়, সেটা কিন্তু রোধের বিপরীত। আমরা গত ক্লাসে যেমন স্প্রিং এরটা দেখেছিলাম, সেই স্প্রিং এর সাথে মিলে সঞ্চিত শক্তি হাফ কিউভি হাফ সিভি স্কোয়ার কিউ স্কোয়ার বাই 2c, প্রত্যেকটাই সত্যি। আরেকটা জিনিস আমরা বলি যে একক আয়তনে সঞ্চিত শক্তি, সেটা এখানে দেয়া নাই, এটা অনেক সময় আমরা বই পড়ার সময়ও মিস করে চলে যাই। একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা কিন্তু আমাদের হাফ এপসিলন নট ই স্কোয়ার, ই হলো আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ঠিক আছে, হাফ এপসিলন নট ই স্কোয়ার, ঠিক আছে। আর ই এবং ভি এর মধ্যে সম্পর্ক কি, এই দেখো এক পাশে প্লাস চার্জ এক পাশে মাইনাস চার্জ, এখানে তো অবশ্যই একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তৈরি হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তৈরি হবে। এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং যে বিভব পার্থক্য, এদের মধ্যে যে সম্পর্ক ভি ইকুয়ালস টু ইডি, ভি ইকুয়ালস টু ইডি। ঠিক আছে, অনেক কথা বলে ফেলছি, আসো দেখি। ওকে, সামহাও আমি হলো এখান থেকে বের হয়ে গেছিলাম, আশা করি তোমরা আমার কথা আবার শুনতে পাচ্ছ, আমি স্ক্রিনটা শেয়ার, ঠিক আছে।
তো এটার অ্যান্সার কত হবে একটু জানাও দেখি আমাকে চ্যাট বক্সে। আচ্ছা, আলিফ সব থেকে আগে বলেছো, ঠিক হয়েছে কিনা একটু দেখি। দুটি সমান্তরাল পাত ধরো, ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি, মধ্যবর্তী দূরত্ব 6 গুণ হ্রাস। সি ইকুয়ালস টু এপসিলন নট এ বাই ডি। এপসিলন নটের মান চেঞ্জ হবে না, 1 বসাও। ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি, দূরত্ব 6 গুণ হ্রাস পাইছে, তার মানে এখানে বসাবো 1/6, তাই তো কথা? তাহলে কি হয়ে গেছে আমার এখানে, আমরা এখানে পাচ্ছি 18, তাহলে অ্যান্সার হলো এ 18। ওকে, এখন আমরা কথা বলবো ইলেকট্রিক ডাইপোল নিয়ে। ডাইপোল কি জিনিস? প্লাস এবং মাইনাস চার্জ কাছাকাছি একটা দূরত্বে আছে, তাই তো? এই দুটা চার্জের মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা বলে থাকি 2L। 2L নামে আমরা ডেকে থাকি, এল না বলে 2L বলি, ঠিক আছে? মানে আমরা আসলে মধ্যবিন্দুটাকে, মাঝের বিন্দুটাকে মূল বিন্দু ধরে দুই পাশে এল এল এভাবে চিন্তা করতেছি। এই ইলেকট্রিক ডাইপোলের যে মোমেন্ট বা ভ্রামক সেটাকে আমরা বলি পি, সেটা হলো কিউ এবং 2L এটার গুণফল। ডাইপোল থেকে কোনো একটা দূরত্বে বিভব এবং প্রাবল্যের যে সূত্র সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু বিদঘুটে সূত্র। কিন্তু সব থেকে এখানে মজার জিনিস সেটা কি, প্রাবল্য আর কিউব আর বিভব আর স্কয়ার। বিন্দু চার্জের বেলায় কি ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে? বিন্দু চার্জের বেলায় আমাদের প্রাবল্য ছিল বর্গের ব্যস্তানুপাতিক আর বিভব ছিল শুধু ব্যস্তানুপাতিক। এখানে কিন্তু পাওয়ারটা এক করে আবার কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো এই প্রশ্নটাই এসেছিল সাস্টে 2018-19 সালে। এছাড়া আর কোনো প্রশ্ন আমরা এখান থেকে সেভাবে আসতে দেখি নাই, ডাইপোল থেকে সেভাবে প্রশ্ন আসতে দেখি নাই। তাহলে অ্যান্সারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 1/r³ আকারে কমে যায় আর প্রাবল্য হলো 1/r² আকারে কমে যায়। অ্যান্সারটা হলো বি। আচ্ছা, এটা দ্বিমেরু না হয়ে বিন্দু চার্জ হলে কি হইতো অ্যান্সার বলো তো? বিন্দু চার্জ হলে অ্যান্সার কি দাগাইতা? গুড, আমরা বিন্দু চার্জ হলে তখন কিন্তু অ্যান্সার হয়ে যাইতো এ। আর বিন্দু চার্জের বেলায় প্রাবল্য হলো বর্গের ব্যস্তানুপাতিক আর বিভব হলো শুধু ব্যস্তানুপাতিক। গাউসের সূত্র অনেক কঠিন মনে হয়, কিন্তু প্রশ্ন আসার হারটা সেইভাবে আমরা দেখতে পাই নাই এখন পর্যন্ত। তো সূত্রগুলো এখানে বলা আছে। গাউসের সূত্র তোমাকে বলে তোমার কাছে যদি একটা আবদ্ধ তল থাকে, সেই আবদ্ধ তলে তড়িৎ ফ্লাক্স শুধুমাত্র আবদ্ধ চার্জের উপরে নির্ভর করে, মানে ভিতরের চার্জ, অভ্যন্তরীণ চার্জ, বাইরের কোনো চার্জের উপরে নির্ভর করে না, ঠিক আছে? শুধুমাত্র আবদ্ধ চার্জের উপরে নির্ভর করবে। যেমন তোমরা যদি আমাকে একটু বলো, মনে করো এখানে আমার কাছে একটা আবদ্ধ তল আছে, তাহলে আমার এর ভিতরে আছে +1, এখানে আছে +2, এখানে আছে -4, বাইরে আছে +3, আর এখানে মনে করো আছে -5। তাহলে আমরা কোন কোন চার্জকে এই কিউ এর ভিতরে হিসেব করব? এই আবদ্ধ তলের জন্য আমরা কোন কোন চার্জকে হিসেব করব? আমরা 1 কে হিসেব করব, 2 কে হিসেব করব, -4 কে হিসেব করব। তাহলে পুরোটা হলে কত হচ্ছে? আমরা এখানে পাচ্ছি আবদ্ধ চার্জের মান হলো -1। কিন্তু এই যে +3 আর -5 এটা কিন্তু গাউসের সূত্রের কোনো হিসেবের মধ্যে আসবে না। বাহ্যিক কোনো চার্জ গাউসের সূত্রের হিসেবে আসছে না, ঠিক আছে? তিভানা সব থেকে আগে অ্যান্সার দিয়েছিল, এরপরে নিশি অ্যান্সার করেছে। আচ্ছা, অসীম আহিত দণ্ড, অসীম আহিত পাত, সমান্তরাল অসীম আহিত পাত, এটা দুইটা, ঠিক আছে? দুইটা সমান্তরাল অসীম আহিত পাত, তাদের জন্য আমার প্রাবল্যগুলো কেমন হয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো গাউসের সূত্র থেকে আসে। এখানে ল্যামডা হলো একক দৈর্ঘ্যের চার্জ আর সিগমা হলো আমাদের আচ্ছা, ইয়ানার জন্য আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। সিগমা হলো একক ক্ষেত্রফলের চার্জ। এখানে আমরা যে আবদ্ধ তলের কথা বলছিলাম সেটা হলো ক্লোজড সারফেস। আর অসীম আহিত দণ্ড যেটা বলা হচ্ছে এটা হলো ইনফিনিটলি লং একটা রড, আর এটা হলো ইনফিনিট একটা প্লেট। আর এটা হলো দুইটা প্যারালাল প্লেট, ঠিক আছে? মানে এক পাশে আছে প্লাস, এক পাশে আছে মাইনাস, ঠিক একটা ক্যাপাসিটরের মতো।
এদের বেলায় আমার ইলেকট্রিক ফিল্ড আমরা দেখতে পাচ্ছি ল্যামডা হলো চার্জ পার ইউনিট লেন্থ আর সিগমা হলো চার্জ পার ইউনিট এরিয়া। ইংলিশ টার্মগুলো বলে দিলাম। এখন আমরা চলে আসি যে এইটা তোমরা অ্যান্সার দিবা, আমি অ্যান্সার দিব না, সার্চতে আসছিল, তোমরা অ্যান্সার করো কি হবে। একটা অ্যান্সার পাইছি শোয়েবের থেকে, ফাতেমার থেকে, দিবানা, বর্ণনা, প্লাবন, বন্যা, তাসনিম, অনেকগুলো এখন অ্যান্সার মোটামুটি পাচ্ছি। সবাই ঠিক উত্তর দিয়েছো, একটাও ভুল পাই নাই। এখানে অ্যান্সারটা হলো ই। কেন ই? কারণ আমার এখানে একটা আবদ্ধ চার্জ, দ্বিমেরু মানে কি সমান, প্লাস এবং মাইনাস, প্লাস কিউ মাইনাস কিউ। তাহলে আমার এখানে আবদ্ধ চার্জ কতটুকু, এনক্লোজ চার্জ কতটুকু, যদি যোগ করি প্লাস কিউ মাইনাস কিউ 0 হয়ে গেল। তাহলে এখানে আবদ্ধ চার্জ যদি শূন্য হয় টোটাল ফ্লাক্সও হবে শূন্য। আমার এখানে আজান দিচ্ছে, আজানটা শেষ হওয়ার ওয়েট করি, তারপর তোমাদের সাথে পরের চ্যাপ্টার নিয়ে আমরা আবার কথা বলতেছি।